আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। সৃজনশীলটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। বলা হলো 15 সেন্টিমিটার ব্যাস এবং 3 সেন্টিমিটার বেধ বিশিষ্ট সমভাবে পুরু একটি ফাঁপা গোলকে ব্যবহৃত লোহা দিয়ে 21 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার তৈরি করা হলো। আবার PQRS চতুর্ভুজের PR এবং QS কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মূলত এখানে বলতে গেলে দুই রকমের তথ্য আছে। প্রথম তথ্য হচ্ছে একটা গোলকে ব্যবহৃত লোহা দিয়ে সিলিন্ডার বানানো হয়েছে, এটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে PQRS একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা তথ্য। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হলো 6 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট ঘনকের ধার নির্ণয় করো। ঘনকের ধার 6 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট ঘনকের ধার নির্ণয় করো। অর্থাৎ ঘনকের ধার মানে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। আপনারা জানেন যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়, তো ঘনকের ধার বলতে ঘনকের বাহুর দৈর্ঘ্যকেই বোঝানো হচ্ছে। তো 6 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট ঘনকের ধার। তো ঘনকের কর্ণ বলতে আমরা জানি √3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। যদি আমি এক বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করি তাহলে ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু এ। তো এখানে বলছে কর্ণের মান 6, তার মানে ইকুয়াল টু 6 দিব। এটা হচ্ছে ঘনকের কর্ণের মান নির্ণয় করার সূত্র, √3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আর এটা হচ্ছে ঘনকের কর্ণ বলে দিছে তারা। এবার বলছে ঘনকের ধার বের করা, একদম ইজি জিনিস। এ ইকুয়াল টু 6/√3। তো আমরা 6কে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 3 ডিভাইডেড বাই √3। আপনারা সবাই জানেন প্রিয় শিক্ষার্থীরা, একটা 3 মানে হলো দুইটা √3 গুণাকারে, একটা 3 মানে দুইটা √3 গুণাকারে আর নিচে √3। তো একটা একটা কাটা, আলটিমেটলি থাকলো 2√3। আমরা ফলাফল বের করে ফেলছি, সমাধান শেষ। এই ঘনকের ধারের দৈর্ঘ্য হচ্ছে 2√3। যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওই ঘনকের ধার হচ্ছে 2√3 সেন্টিমিটার। তো আমরা সমাধানটা এখান থেকে দেখাই, চলেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, প্রশ্ন মতো এটার মান 6, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করে রেজাল্ট আসলো 2√3 সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা খ নাম্বার প্রশ্নে তাকাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে সিলিন্ডারটির ব্যাসার্ধ নির্ণয় করো। সিলিন্ডারটির ব্যাসার্ধ, এই হচ্ছে একটা সিলিন্ডার। এই যে আমি একটু চিত্রটা আঁকি আপনাদের সামনে। এই যে এটা হচ্ছে একটা সিলিন্ডার। তো সিলিন্ডারের ব্যাসার্ধ, এই যে সিলিন্ডারের যে ভূমি, এই যে ব্যাসার্ধ, এইটার মাপ তারা জানতে চায় যে সিলিন্ডারটির ব্যাসার্ধ আমাদেরকে জানাও। কারণ সিলিন্ডারের ভূমি তো একটা বৃত্ত, তাই না? সিলিন্ডারের ভূমি বৃত্ত না, তো বৃত্তের ব্যাসার্ধটা তারা জানতে চাচ্ছে। ওকে, তো আসেন আমরা উদ্দীপকের তথ্যগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদেরকে উদ্দীপকে বলল 15 সেন্টিমিটার ব্যাস এবং 3 সেন্টিমিটার বেধ বিশিষ্ট সমভাবে পুরো একটি ফাঁপা গোলকে ব্যবহৃত লোহা দিয়ে 21 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার তৈরি করা হলো। আমি একটু আপনাদেরকে নোটের মধ্যে নিয়ে যাই, নোটের মধ্যে নিয়ে এটা আমি আপনাদেরকে দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে একটা গোলক, কিন্তু তারা বলছে গোলকটা হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে হচ্ছে গোলকের ভিতরে ফাঁকা জায়গা থাকবে। আমি এখন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ফাঁকা জায়গা বলতে এখানে মূলত কি বোঝানো হচ্ছে? আচ্ছা দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা দেখতেছেন আমি চিত্রটা যে লাল কালার করতেছি, ফাঁপা মানে হচ্ছে ফাঁকা। তাহলে এমন একটা গোলক যেই গোলকটার ভিতরে ফাঁকা জায়গা আছে। দেখেন আমি একটা গোলক তৈরি করছি, গোলকটার আমি কিন্তু বাইরে থেকে এটা গোলক দেখতে পাচ্ছি, তো গোলকটার ভিতরে ফাঁকা। দেখেন এটা সাদা, ভিতরে ফাঁকা, ভিতরে ফাঁকা। যেমন ফুটবল ভিতরে ফাঁকা জায়গা। তারপর যে ক্রিকেট খেলেন যে বল, ভিতরে জায়গা ফাঁকা, তাই না? তো তাহলে ফুটবল তো একটা গোলক, ক্রিকেট খেলতেছেন সেই বলটা তো একটা গোলক, কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা জায়গা আছে। তাহলে এদেরকে বলা হবে ফাঁপা গোলক। এদেরকে কি বলা হবে? ফাঁপা গোলক। তাহলে এই যে ভিতরে ফাঁকা জায়গা, এটাকে বলা হবে, এই গোলকটার নাম হবে ফাঁপা গোলক। তো আমাদেরকে তারা বলল যে 15 সেন্টিমিটার ব্যাস
তার মানে হচ্ছে যদি আমি বলি এটা কেন্দ্র, তাহলে এখান থেকে একেবারে বাহির পর্যন্ত, একদম এই পর্যন্ত, এখান থেকে একেবারে এই পর্যন্ত। আচ্ছা, এটা তো ব্যাস বলছে, তাহলে এক প্রান্ত থেকে আরম্ভ করে আরেক প্রান্ত পর্যন্ত, যেহেতু এটা ব্যাস বলছে, এক প্রান্ত থেকে আরম্ভ করে আরেক প্রান্ত পর্যন্ত, এই পুরাটা হচ্ছে ব্যাস, গোলকের ব্যাস। কত? 15। কত? 15। তাহলে 15 সেন্টিমিটার ব্যাস। 3 সেন্টিমিটার বেধ, এই কথাটার মানে কি? 3 সেন্টিমিটার বেধ কথাটার মানে হলো, এই যে লোহাটা, এটা কিন্তু এই যে আমি যে লাল কালার দিছি, এটা একটা লোহা। হ্যাঁ, এই যে লাল কালার, এটা হচ্ছে লোহা। আমি লোহাকে এইরকম গোল করতে 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 এরকম আকৃতি দিছি, এর একটা গোলক তৈরি হয়েছে। তো এটা হচ্ছে একটা, এই লাল কালারটা হচ্ছে লোহা। তো আমাদেরকে বলছে এই গোলকের বেধ হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ এই লোহাটা কতটুকু মোটা এটা তারা বোঝানো হচ্ছে। এই লোহাটা কতটুকু মোটা এটা বোঝানো হচ্ছে 3 সেন্টিমিটার। তারা বলল যে গোলকের ওই লোহাটা, সেটার বেধ, এখানে বেধ বলতে লোহাটা কতটুকু মোটা সেটা বোঝানো হচ্ছে। তাহলে লোহাটা 3 সেন্টিমিটার মোটা, এখানেও কিন্তু 3 সেন্টিমিটার মোটা, এখানেও কিন্তু 3 সেন্টিমিটার, অর্থাৎ সব দিক দিয়ে এটা 3 সেন্টিমিটার মোটা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এতটুকুর মানও কিন্তু 3, ঠিক কি না বলেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এরপরে বলছে সমভাবে পুরু। পুরু মানে ওই মোটার জিনিসটা, তো সমভাবে পুরু, অর্থাৎ এদিক দিয়ে যতটুকু মোটা, এদিক দিয়েও ততটুকুই মোটা, এদিক দিয়েও ততটুকুই মোটা, এদিক দিয়েও ততটুকুই মোটা। আচ্ছা, সব দিক দিয়ে একই পরিমাণ মোটা, আর সেই মোটার পরিমাণটা কত? 3 সেন্টিমিটার। মোটার পরিমাণটা কত? 3 সেন্টিমিটার। ওকে, সব দিক দিয়ে 3 সেন্টিমিটার করে মোটা ফাঁপা গোলক। এই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে সিলিন্ডার বানানো হয়েছে, নিরেট সিলিন্ডার। নিরেট মানে কোনো ফাঁকা জায়গা নাই, এমন সিলিন্ডার বানানো হয়েছে যার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, নিরেট সিলিন্ডার। নিরেট সিলিন্ডার মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না, পুরাটাই ভরা, পুরাটাই ভরা। তো লোহা দিয়ে আমরা একটা নিরেট সিলিন্ডার বানাবো। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন, আমি আপনাদেরকে বলেছি যে এই যে লাল কালার, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, এই লাল কালারটা হচ্ছে লোহা, এই লাল কালারটা হচ্ছে লোহা। তো এই লাল কালার থেকে এই লোহা, মানে এই যে লাল কালার, এই যে লোহা, এই লোহাটা নিয়ে গিয়ে সিলিন্ডার বানানো হয়েছে, একটা সিলিন্ডার বানানো হয়েছে। ঠিক আছে, একটা সিলিন্ডার বানানো হয়েছে এই লোহাটা নিয়ে। আমি যদি এটাকে একটু লাল কালার দিই, এই হচ্ছে বিষয়। অর্থাৎ গোলকের ওই পুরা লোহাটা নিয়ে এসে সিলিন্ডার বানানো হলো। গোলকে ব্যবহার করা হয়েছে যেই লোহাটা, সেই লোহাটা এখান থেকে আমি খুলে নিয়ে গিয়ে আমি এখন সিলিন্ডার বানিয়েছি, অর্থাৎ নতুন একটা আকৃতি দিয়েছি। তাহলে এই লোহাটা কিন্তু নতুন কোনো লোহা না, এই গোলকের লোহাটাকেই এখানে নিয়ে আসা হয়েছে। আমরা যদি এরকম বলি যে, এই যে দেখেন, আমি যখন লাল কালারটার উপরে টাচ করলাম, লাল কালার দেখা যাচ্ছে না, ওই লাল কালারটা এখানে চলে আসছে, লাল কালারটা এখানে চলে আসছে। অর্থাৎ গোলকে ব্যবহৃত লোহাকে নিয়ে এসে সিলিন্ডার বানানো হয়েছে, তবে সিলিন্ডারের ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই। দেখেন, কোনো ফাঁকা দেখা যাচ্ছে? কোনো ফাঁকা জায়গা নেই, পুরাটা ভরা। এই জন্য এটা অনেক ভারী হবে। আপনারা দেখবেন যে ওই যে স্কুলে যখন প্রতিযোগিতা হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তো গোলক নিক্ষেপ, হ্যাঁ, গোলক নিক্ষেপ, তো ওই হাতের মধ্যে যে গোলকটা দেয়, ছোট্ট একটা বলের মতো, কিন্তু ধরে দেখবেন এত ভারী, ওটা পুরোটা লোহার তৈরি, ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, অনেক ভারী হয়। আচ্ছা, তো এই গোলকে ব্যবহৃত লোহাটা নিয়ে এসে নিরেট সিলিন্ডার বানানো হয়েছে। এই যে সিলিন্ডারটা বানানো হয়েছে, এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার। এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 21 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 21 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে উচ্চতা 21 সেন্টিমিটার। এইচের মান, এটা এইচের মান। তাহলে আশা করি উদ্দীপক পুরোটা ক্লিয়ার করতে পারছি। উদ্দীপকটা নিয়েই তো বিস্তারিত কথা বলা দরকার, কারণ উদ্দীপক ক্লিয়ার করে বুঝাইতে পারলেই আপনি প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। তাহলে একটা গোলক, একটি গোলক, গোলকের এই যে একটা গোলক, গোলকটা হচ্ছে ফাঁপা গোলক, অর্থাৎ ভিতরে ফাঁকা জায়গা থাকবে। গোলকটার ব্যাস, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত, ব্যাস 15 সেন্টিমিটার,
গোলকটার মধ্যে যেই লোহা ব্যবহার করা হয়েছে সেই লোহাটা 3 সেন্টিমিটার মোটা এবং এটা সব দিক দিয়ে একই পরিমাণ মোটা, একদিক দিয়ে চিকন একদিক দিয়ে বেশি মোটা এমনটা না, সব দিক দিয়ে সমভাবেই এটা মোটা। এটা ফাঁপা গোলক, ভিতরে ফাঁকা জায়গা আছে। এই গোলকের এই লোহাকে ব্যবহার করে একটি নিরেট সিলিন্ডার বানানো হয়েছে, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, নিরেট বলছে। সিলিন্ডারের উচ্চতা 21। আমাদেরকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছে সিলিন্ডারের ব্যাসার্ধ কত। সিলিন্ডারের ব্যাসার্ধ কত এটা জিজ্ঞাসা করছে। সিলিন্ডারটির ব্যাসার্ধ নির্ণয় করো। কিভাবে করে আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি? আমরা যেই কাজটা করব, আমরা করব কি, আগে দেখেন তো এখানের লোহা দিয়েই তো এই সিলিন্ডার বানানো হয়েছে। তাহলে লোহার আয়তন, গোলকে ব্যবহৃত যেই লোহা, সেই লোহার যেই আয়তন সেটা দিয়েই সিলিন্ডার বানানো হয়েছে। তার মানে সিলিন্ডারের আয়তন লোহার আয়তন সমান সমান হবে। কারণ এখানে তো আর নতুন লোহা আনা হয় নাই, ওই গোলকের ব্যবহার করা পুরা লোহাটাই আমি এখানে নিয়ে আসছি। অর্থাৎ জিনিসটা এরকম, আমি যদি আপনাকে দেখাই, দেখেন বিষয়টা হচ্ছে, আমরা যদি বলি যে এই যে গোলকের এই মুহূর্তে এটা ফাঁপা গোলক হওয়ার কারণে এটার দুইটা আয়তন বের করা সম্ভব। এটা যদি ফাঁপা গোলক তাহলে এটার দুইটা আয়তন বের করা সম্ভব। যদি এটা নিরেট গোলক হইতো তাহলে একটা আয়তনই বের হইতো। এটা ফাঁপা গোলক হওয়ার কারণে এটার দুইটা আয়তন বেরোবে। কেমন দুইটা আয়তন বেরোবে? একটা আয়তন হচ্ছে ভিতরের যে ফাঁকা জায়গাটা দেখতেছেন আপনারা, ভিতরের ফাঁকা জায়গাটা, এই ভিতরের ফাঁকা জায়গার একটা আয়তন বেরোবে। আরেকটা হচ্ছে এই বড়, অর্থাৎ পুরাটা, একদম পুরাটা, এই পুরাটার আয়তন বেরোবে। তাহলে আমরা দুইটা আয়তন বের করব। একটা হচ্ছে ভিতরের ফাঁকা জায়গার আয়তন, আর একটা হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তন। এরপর আমরা করব কি, সম্পূর্ণ গোলকের আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গার আয়তন আমরা বাদ দিয়ে দিব। সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গার আয়তন আমরা বাদ দিয়ে দিব। কি থাকবে তাহলে? তাহলে থাকবে এই লোহার আয়তনটা অবশিষ্ট থাকবে। লোহার আয়তনটা অবশিষ্ট থাকবে। একটু বোঝার চেষ্টা করি। এটা ফাঁপা গোলক, ভিতরে ফাঁকা জায়গা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি, ভিতরের যে ফাঁকা জায়গাটা, এটা তো একটা গোলকের আকৃতি দেখা যাচ্ছে, তাই না? ভিতরের ফাঁকা জায়গাটা, আমরা ভিতরের এই ফাঁকা জায়গাটার আয়তন বের করব। এরপরে সম্পূর্ণটার আয়তন বের করব। সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গার আয়তন বাদ দিব, তখন আমরা পেয়ে যাব এই লোহার আয়তন। লোহার আয়তন যেটা বের হবে, বুঝতে হবে সেটাই সিলিন্ডারের আয়তন। কেন? কারণ ওই লোহা দিয়েই তো সিলিন্ডার বানানো হয়েছে। এই সিলিন্ডারের মধ্যে তো অন্য কোনো লোহা ব্যবহার করা হয় নাই, ওইটাই পুরাপুরি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে ওই লোহার আয়তন যেটা হবে সেটাই সিলিন্ডারের আয়তন হবে। তখন আমি বলবো সিলিন্ডারের আয়তনের সূত্র এটা। তো এই যে পাই আর স্কোয়ার এইচ, তার মান হচ্ছে এত ঘন সেন্টিমিটার, সেখান থেকে সিলিন্ডারের ব্যাসার্ধ চলে আসবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথমত ছোট গোলক মানে ভিতরের ফাঁকা জায়গার আয়তন বের করতে হবে, সম্পূর্ণটার আয়তন বের করতে হবে। তারপরে সম্পূর্ণটা থেকে ভিতরেরটা বাদ দিতে হবে। যেই ফলাফল আসবে সেটাই হবে সিলিন্ডারের আয়তন। আমরা বলবো সিলিন্ডারের আয়তন সমান এত ঘন সেন্টিমিটার, সেখান থেকে সিলিন্ডারের ব্যাসার্ধ চলে আসবে। ওকে, তাহলে আমাদের অঙ্কটা বলতে গেলে শেষ। এখন আপনার একটু দেখানোর পালা। এখন আমি একটু বলি এখানে মধ্যে একটা জিনিস, সেটা হলো আপনি যে ভিতরের আয়তন বের করতে যাবেন, ভিতরের ব্যাসার্ধ জানা দরকার তো। কারণ গোলকের আয়তন বের করতে যাবেন, গোলকের ব্যাসার্ধ জানা দরকার না? তো এখান থেকে এই পর্যন্ত দেখেন, আপনারা জানেন যে একদম এই যে পুরাটা হচ্ছে ব্যাসের মান 15। আচ্ছা, ব্যাস 15 মানে অবশ্যই ব্যাসার্ধ হবে 7.5। ব্যাসার্ধ কত? 7.5। কারণ ব্যাস 15, তাহলে ব্যাসার্ধ কত? 7.5। এখান থেকে এই পর্যন্ত পুরাটা 7.5। আচ্ছা, এখন এখান থেকে এই পর্যন্ত 7.5, তার মানে সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ 7.5। এটা মনে রাখবো, সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ 7.5। কিন্তু ভিতরের এই যে ফাঁকা জায়গা এইটার ব্যাসার্ধ কত? এই যে ফাঁকা জায়গাটা, আপনারা জানেন যে লোহাটা 3 সেন্টিমিটার মোটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু এটার ব্যাসার্ধ হবে? 7.5 থেকে 3 বাদ যাবে,
7.5 থেকে 3 বাদ, তাহলে 4.5। কত? 4.5, 4.5, 4.5। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4.5। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থী, সবাই দেখেন আমি একদম পুরোটা ক্লিয়ার করে ফেললাম। আমাদেরকে বলা আছে যে গোলকের ব্যাস 15 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 15 হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হবে 7.5, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরাটা 7.5। এখন ভিতরের এই যে ফাঁকা যেই অংশটা, এটার ব্যাসার্ধ কত হবে? যেহেতু আমরা জানি যে লোহাটা 3 সেন্টিমিটার মোটা, তাহলে এতটুকুর মান হবে 7.5 থেকে, অর্থাৎ 7.5 থেকে এই 3 বাদ, তাহলে 4.5 হবে এই ভিতরের অংশটার ব্যাসার্ধ। তাহলে আমরা দুইটার আয়তন বের করতে গিয়ে দুইটা ব্যাসার্ধ লাগবে। আমি যখন সম্পূর্ণটার আয়তন বের করব গোলকের, তখন আমি ব্যাসার্ধ হিসাবে 7.5 ব্যবহার করব। আর আমি যখন ভিতরের অংশটা অর্থাৎ ফাঁকা জায়গার আয়তন বের করব, তখন ব্যাসার্ধ হবে 4.5। এখন দেখেন আমরা সমাধানটা আপনাদেরকে দেখাই। পুরো অঙ্ক অলরেডি হয়ে গেছে। দেওয়া আছে ফাঁপা গোলকের ব্যাস 15, তাহলে ব্যাসার্ধ 7.5, 7.5, বেদ হলো 3, গোলকের ফাঁপা অংশের ব্যাসার্ধ 4.5, গোলকের ফাঁপা অংশের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে ফাঁপা অংশ যেহেতু বলছে, তাহলে ব্যাসার্ধর মান হিসেবে 4.5 বসবে। ফাঁপা অংশ যেহেতু বলছে, তাহলে ব্যাসার্ধের মান হিসেবে 4.5 বসবে। তাকে আমরা কিউব করব, পুরোটার রেজাল্ট বের হয়েছে 381.7044। অর্থাৎ এই যে ভিতরের যে অংশটা, এই যে ভিতরের যে অংশটা, এটার আয়তন বের হয়েছে 381.7044 ঘন সেন্টিমিটার প্রায়। এবার আসুন সম্পূর্ণ গোলকের আয়তন বের করতে চাই। সম্পূর্ণ গোলকের আয়তন বের করতে চাই। তো সম্পূর্ণ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন আর কিউব, আর বলতে আমি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 7.5। সম্পূর্ণটার ব্যাসার্ধ 7.5। এবার আমি ক্যালকুলেশন করলাম 1767.15 ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে এখন দেখেন ফাঁপা অংশের আয়তনও বের করছেন, সম্পূর্ণটার আয়তনও বের করছেন। তাহলে গোলকে ব্যবহৃত লোহার আয়তন, গোলকে ব্যবহৃত লোহার আয়তন, তাহলে সম্পূর্ণটা থেকে ভিতরের ফাঁপা জায়গাটা বাদ, তাহলে রেজাল্ট 1385.4456 ঘন সেন্টিমিটার। এই যে লোহার আয়তন 1385.4456 ঘন সেন্টিমিটার, এই লোহা দিয়েই তো সিলিন্ডার বানানো হয়েছে। তো আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। তো সিলিন্ডারের উচ্চতা এখানে উল্লেখ করা আছে 21। তো প্রিয় শিক্ষার্থীরা, পাই আর স্কয়ার এইচ এটাই তো সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের আয়তন। পাই আর স্কয়ার এইচ এটাই তো সিলিন্ডারের আয়তন। আর লোহার আয়তন 1385.4456। যেহেতু এই লোহা দিয়েই সিলিন্ডার বানানো হয়েছে, তাহলে এই আয়তনটাই হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 1385.4456, যে এখানে 56 হবে, হ্যাঁ 56 ঘন সেন্টিমিটার। 1385.4456 ঘন সেন্টিমিটার। তো এখন দেখেন আমি আর এর মান বের করতে চাই, অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ বের করতে চাই। তাহলে আর স্কোয়ার থাকলো, পাই এবং এইচ ওই সাইডে গিয়ে ভাগ হবে, কারণ পাই এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ। এই যে পাইয়ের মান, এই যে পাইয়ের মান 3.1416, এইচ এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ হবে। এই যে এইচ এর মান 21, এইচ এর মান 21। এখন 1385.4456 তাকে যখন আমরা ভাগ করব 3.1416 ইন্টু 21 দ্বারা, তখন সম্পূর্ণটার ফলাফল বের হবে 21। সম্পূর্ণটার ফলাফল কত বের হবে? 21 বের হবে। হ্যাঁ, আপনারা যদি ক্যালকুলেটর করেন তাহলে আপনারা এটা দেখতে পাবেন, 21 বের হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 21। তাহলে আর এর মান কত? √21। আচ্ছা, তাহলে √21 মানে 4.58, √21 মানে 4.58। তাহলে আর এর এক্স্যাক্ট মানটা আমরা পেয়ে গেছি 4.58 সেন্টিমিটার প্রায়। তাহলে যেই সিলিন্ডারের কথা বলা হচ্ছে সেই সিলিন্ডারের ব্যাসার্ধ 4.58 সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। একটি ফাঁপা গোলক, তাহলে ফাঁপা গোলক হওয়ার কারণে এটার দুইটা আয়তন বের করা যাবে, ভিতরের ফাঁকা জায়গাটার আয়তন আর সম্পূর্ণটার আয়তন। সম্পূর্ণটার আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গাটার আয়তন বাদ দিলে লোহার আয়তন পাওয়া যাবে। এই লোহা দিয়েই সিলিন্ডার বানানো হয়েছে, তাহলে লোহার আয়তন মানেই সিলিন্ডারের আয়তন। তাহলে আমরা লোহার আয়তন বের করে বললাম যে এটাই হচ্ছে সিলিন্ডারের আয়তন, সেখান থেকে আমরা আর এর মান বের করে ফেললাম। শেষ আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন গ নম্বর প্রশ্নে যাব। আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে PQRS একটি সামান্তরিক। উদ্দীপকে বলা ছিল PQRS চতুর্ভুজের PR এবং QS কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। PQRS চতুর্ভুজের PR এবং QS কর্ণদ্বয়
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে তথ্যটা দেওয়া, এই তথ্যটাকে ব্যবহার করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। তো এই যে আমাদেরকে পি কিউ আর এস একটি সামান্তরিক এটা প্রমাণ করতে হবে, আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দিছে সেটার আলোকে আমরা খুব সহজেই প্রশ্নের সমাধান করতে পারবো। এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া ছিল যেটার কারণে আমাদের অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। এখানে বলছে পি কিউ আর এস চতুর্ভুজের পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি আর যে কর্ণটা এটাও সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিউ এস কর্ণটাও সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমি যদি এমনি একটুখানি আনুমানিক একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে পি আর কর্ণ এবং এটা হচ্ছে কিউ এস কর্ণ। তো এই দুইটি কর্ণ পরস্পরকে আমি যদি বলি যে ও বিন্দুতে ছেদ করে, তো তারা কি বলছে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, অর্থাৎ পি ও এবং ও আর তারা সমান। আবার এই কর্ণটা সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, এই যে 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 কিউ এস যেই কর্ণটা এটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, অর্থাৎ কিউ ও এবং ও এস তারা পরস্পর সমান। তো আমাদেরকে এখন এটা প্রমাণ করতে হবে। এই সমদ্বিখণ্ডিত বলার কারণে অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেছে। চলেন আমরা এখন একদম নোটের মধ্যে লিখে লিখে করাই, খুব সহজে করে ফেলতে পারবো। আমরা একটা চতুর্ভুজ আঁকি। আচ্ছা, আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। এবার আমরা কর্ণ আঁকি, পি কিউ নাকি পি কিউ আর এস, হ্যাঁ পি আর কর্ণ এবং কিউ এস কর্ণ। ঠিক আছে, তাহলে যেই নামটা দেই, নামটা কোথায়? পি আর কিউ এস, পি আর কিউ এস কর্ণ। আচ্ছা ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করবো পি আর, যেহেতু এটা ভেক্টরের সাহায্যে করতে বলছে সুতরাং ভেক্টরের চিহ্নগুলো দিতে হবে। পি আর তার মানে এটা আদিবিন্দু, এটা অন্তবিন্দু, তাহলে পি আর, তাহলে পি থেকে আর এর দিকে যাবে। কিউ এস তার মানে কিউ আদিবিন্দু, এস অন্তবিন্দু, কিউ এস ওই হিসাবে, তাহলে কিউ থেকে এস এর দিকে তীর চিহ্নটা যাবে। এবার আমাদেরকে যেটা সামান্তরিক প্রমাণ করতে বলছে, সামান্তরিকের বৈশিষ্ট্যটা কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকে। তার মানে এই চতুর্ভুজটার পি কিউ এবং তার বিপরীত বাহু এস আর, পি কিউ এবং তার বিপরীত বাহু এস আর, তাহলে পি থেকে কিউ এর দিকে যাবে, এস থেকে আর এর দিকে যাবে, পি কিউ এবং এস আর। ওকে ঠিক আছে, তো আমার এখন মূলত প্রমাণ করার বিষয় হচ্ছে পি কিউ এবং এস আর যেন সমান হয় এবং সমান্তরাল হয়। যদি এমনটা হয়ে থাকে, একই রকমের ঘটনা ঘটবে এদিকেও, কিউ আর এবং পিএস তারাও সমান এবং সমান্তরাল হবে, কিউ আর এবং পিএস তারাও সমান এবং সমান্তরাল হবে। তখন আমি বলবো এই চতুর্ভুজটা হচ্ছে একটা সামান্তরিক। আমি যদি এখন অঙ্কটা করে কোনো রকমভাবে প্রক্রিয়া করে সব কিছু দেখিয়ে যদি বলে ফেলতে পারি, দেখাই দিতে পারি পি কিউ এবং এস আর তারা সমান এবং সমান্তরাল, তাহলে ওই একই পদ্ধতি অবলম্বন করে আমি এটাও বলে ফেলতে পারবো কিউ আর এবং পিএস তারাও সমান এবং সমান্তরাল। তখন এই চতুর্ভুজটা হয়ে যাবে সামান্তরিক, একদম নির্দিষ্ট করে এটার নামকরণ করা যাবে। আচ্ছা, তো এখন দেখেন আমরা বলবো যে পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, উদ্দীপকে বলা আছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে পি ও এবং ও আর তারা পরস্পর সমান হবে। এই যে পি আর যেই কর্ণটা এই ও বিন্দুতে এসে পি থেকে ও পর্যন্ত পি ও এবং ও আর তারা পরস্পর সমান হবে। চলুন আমরা অঙ্কটা শুরু করে দিই লেখা। তাহলে আমরা এখানের মধ্যে লিখব, সম্পূর্ণ অঙ্কটা আমি লিখে করাচ্ছি। মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অতএব তাহলে আমরা এখন কি বলতে পারি? পি থেকে ও এতটুকু এবং ও থেকে আর এতটুকু তারা পরস্পর সমান।
পি ও ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর। আমরা একটা কাজ করি, প্রমাণ একটা কথা লিখি, একটা কথা লিখি। মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে অভিমুখ ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। আমরা এখনই প্রমাণের অংশে ঢুকে যাব। আমরা লিখব প্রমাণ। এখানে এসে এই যে ও হচ্ছে মূলবিন্দু আর কি, ঠিক মধ্যবিন্দু, পি আর বাহুর মধ্যবিন্দু, তাহলে পি ও এবং ও আর তারা পরস্পর সমান হবে। আমি যদি একটু চিত্রটাকে আপনাদের সামনে একটু ছোট করে নিয়ে আসি, তাহলে আর বারে বারে উঠানামানো করতে হবে না। আচ্ছা, এই যে নিয়ে আসলাম। তাহলে ও যেহেতু মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে পি ও এবং ও আর তারা পরস্পর সমান হবে। পি ও ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর ও পি আর এর মধ্যবিন্দু। সামনে যেহেতু চিহ্নটা দিয়ে, অতএব বা যেহেতু চিহ্নটা দিতে পারেন, যেহেতু ও পি আর এর মধ্যবিন্দু। একই রকমভাবে এই ও কিউ এস এর মধ্যবিন্দু, তাহলে কিউ ও ভেক্টর ইকুয়াল টু ও এস ভেক্টর। একই কথা আমরা এখানে আবার লিখব। এখন যদি এখানে চেঞ্জ হবে কিউ এস। তো এখন এই হচ্ছে আমরা সমদ্বিখণ্ডিত বলার কারণে এই তথ্যটা লিখে রাখলাম। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানের মধ্যে আমরা যদি দেখি ও এস এস আর ভেক্টর যদি যোগ করি তাহলে ও আর ভেক্টর আসে। অর্থাৎ আমি যদি ভেক্টর যোগের ত্রিভুজবিধি প্রয়োগ করি, তাহলে ও থেকে এস ভেক্টর প্লাস এস থেকে আর, এস আর ভেক্টর যোগ করলে ফলাফল আসবে ও আর ভেক্টর। ও এস ভেক্টর প্লাস এস আর ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ও এস ভেক্টর প্লাস এস আর ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজবিধি। তো আমরা এটা লিখলাম। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা একটা কাজ করতে পারি যে এস আর তাকে আমরা রেখে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এই ও এস এটা ওই সেটিকে মাইনাস হবে, ও এস ভেক্টর। মনে হতে প্রশ্ন আসতে পারে এস আরকে কেন রাখলাম। আমি এবার আমার উদ্দেশ্যটা বলি। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে করেই হোক আমি এস আর এবং পি কিউ তারা যে সমান এটা আমি দেখাবো। এস আর এবং পি কিউ তারা যে সমান এটা আমি দেখাবো। তাহলে এই মুহূর্তে এস আর তাকে একা রাখা দরকার, কিছুক্ষণ পরে পি কিউ আমার অঙ্কে চলে আসবে। এস আরকে একা রাখা দরকার, কিছুক্ষণ পরে পি কিউ আমার অঙ্কে চলে আসবে। তাহলে আমি এস আরকে একা রাখলাম, ও এসটা ওই সাইডে চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, ও আর ভেক্টর কিছুক্ষণ আগে কোনো একটা জায়গাতে দেখছেন যে ও আর ভেক্টর। আচ্ছা, ও আর ভেক্টরের পরিবর্তে কাকে লেখা যাবে? পি ও ভেক্টর, কারণ সমান 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 সমান। তাহলে ও আর ভেক্টরের পরিবর্তে পি ও ভেক্টর লেখা যায়। ও এস ভেক্টর পরিবর্তে কিউ ও ভেক্টর লেখা যায়। দেখেন আমি কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন করিনি, ও এস ভেক্টর পরিবর্তে কিউ ও ভেক্টর লিখছি। এখন পি ও ভেক্টর মাইনাস কিউ ও ভেক্টর ফলাফল কি হয় আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে ওটা লেখার দরকার নেই, এখান থেকে আপনাদেরকে দেখাই। যদি এই ত্রিভুজটার দিকে যদি তাকান, যে এই ত্রিভুজটার দিকে, তাহলে আমরা বলতে পারি এইরকম যে পি কিউ ভেক্টর প্লাস কিউ ও ভেক্টর, এই যে পি কিউ ভেক্টর প্লাস কিউ ও ভেক্টর ইকুয়াল টু পি ও ভেক্টর লেখা যায়। এখন পি কিউ ভেক্টরকে যদি আমি একা রাখি, তাহলে সেই ক্ষেত্রে এই কিউ ও ভেক্টর ওই সেটিকে মাইনাস হবে, মাইনাস কিউ ও ভেক্টর। খেয়াল করে দেখেন তো, পি ও ভেক্টর মাইনাস কিউ ও ভেক্টর, এটার মান কি? পি কিউ ভেক্টর। আচ্ছা, এখানেও কি এটাই বেরোয়েছে না? দেখেন পি ও ভেক্টর মাইনাস কিউ ও ভেক্টর, ফলাফল কি? পি কিউ ভেক্টর। তাহলে আমরা এখানের মধ্যে পি কিউ ভেক্টর লিখতে পারি। ঠিক আছে, আমরা এখানের মধ্যে পি কিউ ভেক্টর লিখতে পারি। আমরা সেটাই লিখবো এখানের মধ্যে। এই যে আমরা এখানে লিখি পি কিউ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে এস আর ভেক্টর ইকুয়াল টু পি কিউ ভেক্টর। এই যে
এসআর ভেক্টর ইকুয়াল টু পি কিউ ভেক্টর। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন এই চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমরা মডুলাস চিহ্ন দিব, অর্থাৎ মান বুঝাবে এসআর ভেক্টরের মান পি কিউ ভেক্টরের মান। তাহলে তখন তীর চিহ্নটা উঠে যাবে, এসআর ইকুয়াল টু পি কিউ। তাহলে এসআর এবং পি কিউ তারা পরস্পর সমান বের হয়ে গেছে, এসআর এবং পি কিউ তারা পরস্পর সমান বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই যে এসআর এবং পি কিউ দুইটা ভেক্টর, তাদের ধারক রেখা কি একই কিনা? যখন দুইটা ভেক্টর পরস্পর সমান হয় তখন তাদের ধারক রেখা হয় একই হবে নয়তো সমান্তরাল হবে। যখন দুইটি ভেক্টর পরস্পর সমান হয় তখন হয় ওই দুইটি ভেক্টরের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে কি একটা রেখার মধ্যেই কি এসআর, একটা রেখার মধ্যেই কি এসআর এবং পি কিউ তারা অবস্থান করতেছে? আপনারা আমাকে একটু বলেন তো প্রিয় শিক্ষার্থীরা, একই রেখার মধ্যে এসআর এবং পি কিউ অবস্থান করতেছে? না, একই রেখার মধ্যে এসআর এবং পি কিউ অবস্থান করতেছে না। তার মানে তাদের ধারক রেখা এক না, তাদের ধারক রেখা ভিন্ন। এসআর কেও ধারণ করছে অন্য একটা রেখা, পি কিউকে ধারণ করছে অন্য একটা রেখা, তাদের ধারক রেখা ভিন্ন। তাহলে তাদের ধারক রেখা ভিন্ন মানে কি? সমান্তরাল। কি সমান্তরাল? কারণ যখন দুইটি ভেক্টর সমান হয় তখন ওই দুইটি ভেক্টরের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তো এখানে যেহেতু ধারক রেখা একই না তাহলে সমান্তরাল। তাহলে আমরা বলবো এখানের মধ্যে এসআর এবং পি কিউ সমান এবং সমান্তরাল। তাহলে এসআর ভেক্টর ও পি কিউ ভেক্টর এর ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, কিন্তু স্পষ্টতই, অর্থাৎ আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্টত এসআর ভেক্টর ও পি কিউ ভেক্টর এর ধারক রেখা ভিন্ন, অর্থাৎ এসআর সমান্তরাল পি কিউ। এসআর এবং পি কিউ তারা সমান্তরাল। তাহলে আমি কী পেলাম? একবার পেলাম এসআর এবং পি কিউ তারা সমান সমান, আরেকবার পেলাম এসআর এবং পি কিউ তারা সমান্তরাল। এসআর এবং পি কিউ তারা সমান এবং সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে চতুর্ভুজটা পি কিউ আর এস একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের পি কিউ এবং এসআর বিপরীত বাহু পি কিউ এবং এসআর তারা সমান এবং সমান্তরাল। আমি পুরো অঙ্ক করে একদম প্রমাণ সহ দেখাইলাম। আমরা দেখলাম যে একদম প্রমাণ সহকারে এটা বের হয়েছে যে এসআর এবং পি কিউ বিপরীত দুইটা বাহু, তারা পরস্পর সমান এবং সমান্তরাল। তো এখানে আমি যেই সিস্টেম অবলম্বন করছি, যেই পদ্ধতি অবলম্বন করছি, যদি একই পদ্ধতি আবার অবলম্বন করি এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি একই পদ্ধতি অবলম্বন করি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, তখন আবার দেখা যাবে যে কিউ আর এবং পিএস তারা পরস্পর সমান এবং সমান্তরাল বের হবে। যেই পদ্ধতি অবলম্বন করে পি কিউ এবং এসআরকে সমান এবং সমান্তরাল প্রমাণ করা গেছে, একই পদ্ধতি অবলম্বন করে কিউ আর এবং পিএস এই দুইটি বিপরীত বাহুকে সমান এবং সমান্তরাল প্রমাণ করা যাবে। তাহলে আমরা বলতেই পারি এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সুতরাং এটি হচ্ছে সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় সেই চতুর্ভুজটিকে আমরা সামান্তরিক বলি। সামান্তরিকের দুই জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। তাহলে আমরা বলবো এখন অনুরূপভাবে, কি বলবো? আমাদেরকে ডিটেলসে কিছু করতে হবে না, ডিটেলসে আর কিছু করতে হবে না। আপনি একবার ডিটেলসে করছেন না, এখন আপনি লিখবেন অনুরূপভাবে, মানে ওই একই রকমভাবে, অনুরূপভাবে বিপরীত দুইটা বাহু কোনটা কোনটা? কিউ আর এবং পিএস, কিউ আর এবং পিএস, কিউ আর এবং পিএস ভেক্টর সমান ও সমান্তরাল। তাহলে পি কিউ আর এস একটা চতুর্ভুজ যার বিপরীত দুইটা বাহু তারা সমান এবং সমান্তরাল, আবার আরেক জোড়া বিপরীত বাহু তারা সমান এবং সমান্তরাল। অতএব P
পি কিউ আর এস একটি সামান্তরিক। আমরা এটা পুরোপুরি ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দিলাম, ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি যদি আবার একবার একটু অল্প কথায় বলে ফেলি, আমাদেরকে বলা হলো পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা প্রমাণ করে দেখাও। উদ্দীপকে বলা ছিল পি আর এবং কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে পি ও আর পরস্পর সমান, কিউ ও এস পরস্পর সমান। আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রে বিপরীত বাহু হিসেবে এস আর এবং পি কিউকে প্রথমে টার্গেট করলাম। আমি দেখলাম এখানে ভেক্টর যোগের ত্রিভুজবিধি প্রয়োগ করে আমি এস আর এর মান বের করলাম। এরপর সেখান থেকে আস্তে আস্তে আমি পি কিউ এর মান বের করলাম, দেখলাম দুইটা পরস্পর সমান বের হয়েছে। এখন এস আর এবং পি কিউ তাদের ধারক রেখা এক না, তাহলে সমান্তরাল। ওই একই পদ্ধতি যদি অবলম্বন করি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, তখন দেখা যাবে কিউ আর এবং পিএস তারা সমান এবং সমান্তরাল। এই হচ্ছে বিষয়। এই যে যা যা মুখে বলছি সব এখানের মধ্যে লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে খুব সহজ ছিল প্রশ্নটা, আমরা প্রশ্নটা সমাধান করে ফেললাম। তো আজকের এই পর্বে সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম।